কর্ণ চ্যাটার্জিকে জিম্মি করলো পরশুরাম, দেখে রেগে গেল সৌরভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আয়ুষীকে সবাই মিলে জেরা করলে আয়ুষী বলে, আমি বারবার বলছি তোমরা কেন বুঝতে চাইছো না যে আমি আমি কিচ্ছু জানি না, কে আমাকে বাঁচালো আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি আমি ওখান থেকে পালিয়ে এসেছি আর ওই নরপশুর হাত থেকে আমি নিজেকে রক্ষা করেছি। ওই নরপশুর হাত থেকে নিজেকে রক্ষা করাটা আমার জন্য অনেকটাই অনেকটাই টাফ হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু যে এসেছিল আমাকে দেবদূতের মতো বাঁচিয়ে দিয়ে আবার চলে গেছে, কিন্তু সে কে ছিল এটা আমি জানি না। এ কথা শুনে দেখা যাবে সবাই অবাক হয়ে যায়। তখনই আয়েশি আরো বলতে থাকে, আচ্ছা তোমরা কেন আমাকে এতটা জিজ্ঞেস করছো বলো তো? আমি তো ওখান থেকে বাঁচিয়ে এসেছি, এটাই তো তোমাদের অনেকটা পাওয়া হওয়ার কথা। তোমরা তো খুশি হতে পারতে, কিন্তু তোমরা তোমরা খুশি না হয়ে আমাকে উল্টো জেরা করছো। তখন এ কথা শুনে দীপালি বলে, আমি খুশি হয়েছি আয়েশি, তুই যে ফিরে এসেছিস এতে আমি অনেক খুশি হয়েছি। আর কেউ খুশি হোক বা না হোক, আমি অবশ্যই খুশি হয়েছি। তখনই ভূমিকা বলে, চিন্তা করো না আয়ুষী, তোমাকে কেউ আর জেরা করবে না, তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করবে না। তখনই সত্যজিৎ বলে, আয়ুষী মা, তুই একদম ভাববি না, তোর বাবা যে তোর বিরুদ্ধে এত বড় একটা নোংরা জঘন্য চক্রান্ত করবে আমি কখনোই ভাবতে পারিনি। সত্যি জিতকে দেখে আমার অবাক লাগছে, একটি একটি মানুষ কি করে তার নিজের মেয়ের সঙ্গে এরকম একটা ব্যবহার করতে পারে। তখন এ কথা শুনে দেখা যাবে আয়ুষী বলে, আমিও বুঝতে পারছি না। আমার বাবা আমার দাদা দুজনে মিলে আমাকে আমাকে একটা নরপশুর হাতে তুলে দিয়েছিল। তখনই চিপর্ণা বলে, আজকে আজকে আমার আমার ছেলেদের কারণে, আমার স্বামীর কারণে আমার মেয়েদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। তখনই বাবিন বলে, আচ্ছা কোনোভাবে তুই তুই বিজিতকে শুট করে এখানে আসিসনি তো, আর বলছিস তুই জানিস না? তখন এ কথা শুনে আয়ুষী বলে, আমি যদি শুট করতাম তবে আমি ওকে ওকে একদম মাথা এফুর ওফর করে দিতাম, ওর পিঠে পিঠে মারতাম না, যাতে করে ও বেঁচে যেতে পারে। এ কথা শুনে দেখা যাবে ভাবিন বলতে থাকে, মুখ সামলে কথা বল আয়ুষী, একদম মুখ সামলে কথা বল, ও তো স্বামী। তখনই আয়ুষী বলে, কে স্বামী? ও কারো স্বামী হতে পারে না, ও কারো স্বামী হওয়ার যোগ্যই নয়। ও যদি আমার স্বামী হতো তবে তবে কিছুতে ও আমাকে এতটা টর্চার করতে পারতো না। জানো, ও আমাকে একটি বদ্ধ ঘরে আটকে রেখেছিল, ও আমাকে কতটা মানসিক টর্চার করেছে, কতটা কষ্ট দিয়েছে, তোমরা যদি সেটা জানতে পারতে। তখনই তখনই এ কথা শুনে দেখা যাবে ভূমিকা বলে, তোমাকে কত কষ্ট দিয়েছে, কি করেছে ও তোমার সঙ্গে? তখন এ কথা শুনে দেখা যাবে নন্দিনী বলে, আয়ুষী তুই আমাদের কাছে সবটা বল কি হয়েছে তোর সঙ্গে? তো তখনই এ কথা শুনে দেখা যাবে আয়ুষী বলে, বল কি হয়নি? যদি যদি আমাকে একটা ছেলে নিয়ে গিয়ে একটা ঘরে বন্দি করে রাখে আর তাকে তাকে সারাক্ষণ মানসিক টর্চার করে, সে আর কি কেমন থাকতে পারে বল? আমি যে কেমন আছি তোদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ওই লোকটা আমাকে প্রতিনিয়ত মানসিক টর্চার করেছে। ও আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল, প্রতিনিয়ত একটি বদ্ধ ঘরে আটকে রেখে আমাকে টর্চার করেছে, যেটা আমি কিছুতে মেনে নিতে পারিনি। আমি ওখান থেকে বেরোনোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই ওখান থেকে বেরিয়ে আসতে পারিনি। ও আমাকে ওখান থেকে বেরোতে দেয়নি। কিন্তু সেদিন সেদিন আজকে আজকে একটা লোক এলো দেবদূতের মতো, আমাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আমাকে বের করে দিয়ে ও ও বিজিতকে মেরে সেখান থেকে চলে গেল। বিশ্বাস করো, আমি ওর মুখটা দেখিনি। আসলে ওকে সেটা আমি জানি না, ওর মুখটা দেখেও আমি ওকে চিনতে পারিনি। ও কোনোদিন আমি ওকে দেখিনি। তখন এ কথা শুনে ভূমিকা বলে, তুমি যে ফিরে এসেছো এটাতেই আমরা খুশি আয়েশি, এছাড়া আমরা আর কিছুই চাই না। তখনই নন্দিনী বলে, আয়েশি তুই কি সত্যি বলছিস? তোর কথাগুলো সত্যি অদ্ভুত লাগছে। তুই যদি সত্যি বলে থাকিস তবে তবে আমরা ভাববো যে আমরা আমরা আমাদের বোনকে ফিরে পেয়েছি। আর যদি সত্যি তুই তুই বিজিতকে শুট করার পেছনে কোনোভাবে জড়িত থাকিস, তবে কিন্তু এটার জন্য তোকে পস্তাতে হবে। তুই কিন্তু বুঝতেই পারছিস তোর বিরুদ্ধে অনেক বড় একটা কেস হয়ে যাবে। তখন এ কথা শুনে দেখা যাবে ভূমিকা বলে, কেন ভয় দেখাচ্ছ মেয়েটাকে? এভাবে ভয় দেখানোর তো কোনো কারণ নেই। তুমি ওকে কেন ভয় দেখাচ্ছ? ও তো ভয় পাচ্ছে। ওকে ওকে ভয় দেখিয়ে কেন ভেঙে দিতে চাইছো? তখন এ কথা শুনে কৃপর্ণা বলে, এখন তো সব দোষ আমার, আমি তো সমস্ত কিছু ভুল করেছি তাই না? এখন তো আমাকে সমস্ত দোষারোপ করা হবে। এরপরে দেখা যাবে সবাই চলে গেলে নন্দিনী বাবিনকে বলতে থাকে, আচ্ছা বাবিন, তুই কোনোভাবে এসবের সঙ্গে যুক্ত নয় তো? তুই কোনো কিছু জানিস নয় তো? তখন এই কথা শুনে বাবিন বলে, তুই এসব আমাকে কেন জিজ্ঞেস করছিস? আমি এসবের কিচ্ছু জানি না, আর আমি এসবের সঙ্গে কি করে যুক্ত থাকবো?
আমি এসবের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, কোনোভাবে জড়িত থাকতে পারি না। আয়ুষীও সব সব ফোন করা গল্প বলছে, ওর কথাগুলো একদম বিশ্বাস করবি না। ওর কথাগুলো বিশ্বাস করে নিজেদের কিছুতেই জাস্টিফাই করা যায় না। তখন এ কথা শুনে দেখা যাবে নন্দিনী বলে, তুই যদি সত্যি জড়িত না থাকিস তবে তুই বেঁচে যাবি, আর যদি জড়িত থাকিস সেটাও আমি খুঁজে বের করব। এই বলে নন্দিনী চলে গেলে তখনই বাবিন সৌরভকে ফোন করে আর বলতে থাকে, ওদিকে বিজিতের কি খবর, বিজিতের কি জ্ঞান ফিরেছে? তখনই সৌরভ বলে, না, ওর অপারেশন সাকসেসফুল হয়েছে কিন্তু জ্ঞানটা এখনো ফিরেনি। আমি বুঝতে পারছি না যে বিজিতকে কে শুট করলো। আর আয়ুষী আপনার বোন কোনো কি মুখ খুলেছে? তখন এ কথা শুনে বাবিন বলে, না, ও কোনোভাবে মুখ খুলছে না, ওকে কোনোভাবেই মুখ খোলাতে পারছি না। তখনই সৌরভ বলে, তবে তবে যদি মুখ না খুলে তবে তো ওর মুখটা খোলাতে হবে। এভাবে তো আর ওকে ওকে থাকতে দিলে চলবে না, ওর মুখটা অবশ্যই খুলতে হবে। ও যদি মুখ না খুলে তবে তো সমস্ত কিছু আমাদের হাতের নাগালের বাইরে চলে যাবে, তাই না? আমার বিশ্বাস ও সবটা জানে। যেহেতু ও পালিয়ে এসেছে তবে ও সবটা দেখেছে এবং সবটা জানে কে শুট করেছে সবকিছু। এদিকে দেখা যাবে তটিনী বাচ্চাদের নিয়ে ঠাকুর ঘরে আসে, সেখানে এসে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। তখনই লাট্টু পিকু বলে, মাম্মি, আমরা তো গডের কাছে বারবার প্রে করছি, আমরা বারবার বলছি আমাদের পাকে ফিরিয়ে দাও, আমরা কখনো কিচ্ছু চাইবো না, আমরা কথা দিচ্ছি যে আমরা কখনো কিচ্ছু আবদার করব না। আমাদের পায়ের কাছে আমরা বলবো না যে আমরা আমরা মাটন খাবো, আমরা আমরা কোনো কিছু খাবো, আমরা কোনো সময় কিচ্ছু বলবো না। কিন্তু কেন কেন আমাদের পাকে গড ফিরিয়ে দিচ্ছে না মাম্মি? আমাদের পাকে আমরা ফিরিয়ে চাই আমাদের পাকে যে করে হোক ফিরিয়ে দাও। এই বলে দেখা যাবে লাট্টু ঠাকুরের সামনে বলতে থাকে, ঠাকুর, আমি তোমাকে প্রমিস করছি কিন্তু তুমি আমার পাকে ফিরিয়ে দাও। পাকে ছাড়া আমাদের জীবনটা একদম একদম অসম্পূর্ণ। আমাদের সবাই আঙুল তুলে বলে, ওই দেখো শিবপ্রসাদ গাঙ্গুলির ছেলে মেয়ে, যাদের যাদের বাবা নেই আর যাদের বাবাকে মেরেছে ওদেরই মা নিজ হাতে মেরেছে। আর এটা আমরা কিছুতেই সহ্য করতে পারছি না। আমাদের বিশ্বাস আমাদের মাম্মি কিছুতেই আমাদের পাকে মারতে পারে না, আমাদের পাকে কোনোভাবে মাম্মি মারতে পারে না, কারণ মাম্মি মাম্মি সবটা সবটা জানে। মাম্মি কতটা ভালোবাসে পাকে, আর আমরাও জানি যে মাম্মি পাকে কতটা কতটা ভালোবাসে। এরপরে দেখা যাবে তটিনী লাট্টু পেকুকে বলে, তোমরা কেন কেন এভাবে বলছো? তোমরা ভেঙে পড়বে না, একদম ভেঙে পড়বে না। তোমাদের পা কি বলতো? আমরা আমরা ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তারপরেও তোমরা কেন ভয় পাচ্ছ? একদম ভয় পাবার কারণ নেই, আমার বিশ্বাস তোমাদের পা ফিরবে। এরপরে দেখা যাবে আয়ুষী ফোন করে তটিনীকে বলে, চর্দি ভাই, আমি আয়ুষী বলছি। তখন এই কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলে, আয়ুষী, তুই কোথায়? তুই কোথায় আছিস? তুই আমাকে ফোন করেছিস? তখন এই কথা শুনে আয়ুষী বলে, আমি বাড়ি ফিরেছি, আমি বাড়ি ফিরে এসেছি, আমি আমি ওখান থেকে পালিয়ে এসেছি। বিজিতকে শুট করা হয়েছে, ওকে ওকে শুট করে দিয়েছে। তখন এই কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। আয়ুষী বলে, আমিও তোদের সঙ্গে অনেক অন্যায় করেছি, তার প্রায়শ্চিত্ত করছি আমি, তার তার শাস্তি পাচ্ছি আমি, আমাকে ক্ষমা করে দিস। আমি বুঝতে পারিনি যে তুই তুই আমাকে একদম সত্যি কথা বলছিলি। তোর কথাগুলো না মেনে আজকে আমি এই নরক যন্ত্রণা ভোগ করছি। আমি যদি তোর কথাগুলো মেনে নিতাম, তোর কথা মতো চলতাম, তবে আজকে আমাকে তোর কথা শুনতাম, তবে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। ওই নরপশুর কাছে আমাকে এভাবে আটকা পড়ে থাকতে হতো না। তখন এ কথা শুনে দেখা যাবে তখনই তটিনী বলে, চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে বোন, সব ঠিক হয়ে যাবে। একদম ভাববি না। যে যে পশুটা তোকে আটকে রেখেছিল তাকে তাকে তো শুট করা হয়েছে। আচ্ছা, ও কি বেঁচে আছে না মরে গেছে? তখনই আয়ুষী বলে, ও হসপিটালে এখনো বেঁচে আছে। তখনই তটিনী বলে, ও ও মরবে না আয়ুষী, তুই যাই বলিস না কেন, ও মরবে না। কারণ কারণ ও মরতে পারে না। ও আমাদের সঙ্গে যে অন্যায় করেছে, যেভাবে কষ্ট দিয়েছে, ঠিক সেভাবে কষ্ট তো ওকে পেতে হবে, তাই না? এত সহজে ওর মরণ হবে না, এত সহজে ওকে কেউ মারতে পারবে না। তখন এ কথা শুনে আয়ুষী বলে, একদম ঠিক বলেছিস সর্দি ভাই। ওকে ওকে কোনোভাবে মারা যাবে না, ও মরতে পারে না। ও যদি মরে যায় তবে তো সমস্ত খেলাই শেষ হয়ে যাবে, ও কিছুতেই মরতে পারে না। তখনই তটিনী বলে, হ্যাঁ, একদম ঠিক বলেছিস। ওকে ওকে মরতে দিলে চলবে না, ওকে তিলে তিলে মারতে হবে, ওকে কষ্ট দিতে হবে। শিবানীকে যেভাবে কষ্ট দিয়ে মেরেছিল, তোকে যেভাবে বন্দি করে রেখেছিল, আমাকে যেভাবে বদনাম করেছে, সমস্ত কিছুর বদলা নিয়ে তারপরে ওর মৃত্যু। এর আগে ওর কোনো মৃত্যু হবে না। ঠিক তখনই ভূমিকা এসে বলতে থাকে, কার সঙ্গে কথা বলছো আয়ুষী? তখনই আয়ুষী বলে, বৌমনি, ছোট ছোট বৌদি ছোট্টি ভাইয়ের সঙ্গে কথা বলছি। কেন?
তখনই ভূমিকা বলে ফোনটা আমাকে দাও। এরপরে দেখা যাবে ভূমিকা ফোন নিলেই তখনই তটিনী বলে বৌমনি কিছু বলবে? তখনই ভূমিকা বলে সরি তটিনী, তোমাদের দু বোনের সঙ্গে আমার বর যে অন্যায় করেছে তার জন্য আমি সরি বলছি। আর একটা কথা মাথায় রেখো, তোমরা তোমরা কিন্তু কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, তোমরা কাউকে ছাড়বে না। যারা যারা তোমাদের সঙ্গে অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিতে হবে। আয়ুষী, তুমি দুজনে মিলে ওদেরকে শাস্তি দেবে। তোমার স্বামী পরশুরামকে মেরেছে, আর আয়ুষী বলছে ওখানে বাবিনও উপস্থিত ছিল। তাই আমার বিশ্বাস তোমার স্বামীর মৃত্যুর পেছনে কোনো না কোনো ভাবে বাবিন জড়িত। তাই তুমি কাউকে ছাড়বে না। সেদিন যে তুমি কথাগুলো বলছিলে সেগুলো যে সত্যি দেখা যাবে। তখনই আয়ুষী বলে তুমি তুমি ঠিক বলেছো বৌমনি। এরপরে দেখা যাবে ভূমিকা আয়ুষীকে বলতে থাকে আয়ুষী খেয়ে নাও, এভাবে বসে থেকো না। তখনই আয়ুষী বলে সরি সরি, আমি তোমাদের কথা শুনিনি। তখনই এ কথা শুনে ভূমিকা বলে সরি বলার কি আছে, তুমি তো আমার নিজের লোক তাই না, পরের তো আর কেউ নয়, শত্রু তো নয়। তবে সরি কেন বলছো? একদম সরি বলবে না। তুমি আমার নিজের, আমি তোমার বৌমনি, আমি তোমার বৌদি হই, বুঝতে পেরেছো? এখানে সরি বলে কেন সম্পর্কের মধ্যে বোঝাপড়া টেনে আনছো? তখন এ কথা শুনে আয়ুষী বলে ঠিক আছে বৌমনি, আমি আমি ভাবতে পারছি না যে আমি আমার নিজের জীবনটা নিজের হাতে কি করে শেষ করলাম। এরপরে দেখা যাবে সৌরভকে মায়া বলে কার সঙ্গে কথা বলছিলে? তখন এ কথা শুনে সৌরভ বলে আমি তোমার সিনিয়র, তুমি ভুলে যাচ্ছ মায়া, আমি তোমার সিনিয়র। তুমি আমার মুখ থেকে কথা বের করতে চাইছো? তুমি আমার মুখ থেকে কথা বের করে কার কাছে খবর দেবে? যার কাছে খবর দিতে সে তো আর নেই। তবে তবে কার কাছে খবর দেওয়ার কথা ভাবছো বলো তো? তখনই এ কথা শুনে মায়া বলতে থাকে তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো, তুমি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারো না। তখন এ কথা শুনে সৌরভ বলে না, ইনসাল্ট করছি না, যেটা সত্যি সেটাই বলছি। তুমি কার কাছে খবর পাচার করছো মায়া, সত্যি করে বলো। ঠিক তখনই কর্ণ চ্যাটার্জি ও কাবির বেরিয়ে আসে আর বলতে থাকে কি ব্যাপার, এখনো কি বিজিতের জ্ঞান ফিরেছে? ডক্টর কি বলেছে? তখনই সৌরভ বলে এখনো জ্ঞান ফিরেনি, কিন্তু কিন্তু জ্ঞান ফিরলে আমি জেনে নেব যে ওকে ওকে কে শুট করেছে। তখন এ কথা শুনে দেখা যাবে তখনই কাবির বলে আমি বুঝতে পারছি না, প্রতিনিয়ত যারা যারা পরশুরামের খুনের সঙ্গে জড়িত তাদেরকেই খুন করা হচ্ছে, তাদের উপর অ্যাটাক হচ্ছে। এটা কি সত্যি কাকতালীয়, নাকি সত্যি কোনো ঝামেলা আছে? কেউ খেলছে পেছন থেকে, কেউ না কেউ তো খেলছে, কিন্তু কে কে খেলছে সেটাই খুঁজে বের করতে হবে। তখনই কাবির বলে আচ্ছা ড্যাড, কোনোভাবে তটিনী এসবের সঙ্গে জড়িত নয় তো? তখনই কর্ণ চ্যাটার্জি বলে আমার মনে হয় না তটিনী এসবের সঙ্গে জড়িত থাকতে পারে, কিন্তু কে জানে যদি কোনোভাবে জড়িত থাকে, কোনোভাবে ও যদি খেলাটা খেলে, সেটা তো আমাদের বন্ধ করতে হবে। এভাবে খেলাটা যদি চলতেই থাকে তবে তো কোনোভাবে আমরা আমরা নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমরা ভেবেছিলাম পরশুরাম নেই, এখন আমরা লক্ষ্যে পৌঁছে যাব, কিন্তু এখন এখন দেখছি অন্য কেউ ছায়ার মতো লেগে আছে আমাদের পেছনে। এখন পরশুরাম নেই বলেই নেই তো কি হয়েছে, আমাদের জীবনে অন্য কেউ ছায়ার মতো আঠার মতো লেগে আছে, কিন্তু বুঝতে পারছি না কে সে। তাকে আমাদের জীবন থেকে না সরাতে পারলে আমাদের জীবনটা নরক হয়ে উঠবে। একে একে যারা যারা পরশুরামের খুনের সঙ্গে জড়িত তাদেরকে অ্যাটাক করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, বিজিতকে, তারপরে বাবিনকে। আর এরপরে দেখা যায় যে ওই 6 জন গুন্ডা তাদেরকেও মেরে ফেলা হয়েছে, কিন্তু কে সে যে এভাবে এভাবে একে একে সবাইকে খুন করছে? আমাকে আমাকে খুঁজে বের করতে হবে। এরপরে দেখা যাবে তখনই সৌরভ বলে আমার বিশ্বাস কেউ না কেউ তো আছে আড়াল থেকে খেলছে, যে যে সবটা আড়াল থেকে খেলে আমাদের বাজিমাত করতে চাইছে। এরপরে দেখা যাবে আরাধ্যা কাবিরকে ফোন করে আর বলতে থাকে কাবির তুমি কোথায়? তখনই কাবির বলে আমি হসপিটালে। এ কথা শুনে আরাধ্যা বলে ও তার মানে ওই শয়তানটার কাছে গিয়েছো ওনাকে দেখতে? আর যাবে না বা কেন, তোমরাও তো এক একটা শয়তান তাই না? এ কথা শুনে দেখা যাবে রেগে যায় তখন কাবির বলতে থাকে কি বলছো এসব? শয়তান মানে তুমি কি বোঝাতে চাইছো? তুমি বিজিতকে এভাবে আজে বাজে কথা বলতে পারো না, তোমার কোনো রাইট নেই। তখন এ কথা শুনে আরাধ্যা বলতে থাকে হ্যাঁ অবশ্যই পারি। ওই নরপশুটার কাছে আমার বোন বন্দী ছিল, আমার দিদি, যে কিনা বাড়িতে ফিরে এসেছে। আমার দিদিকেও
ও অনেকটা টর্চার করেছে, ও ঘরের মধ্যে দিনের পর দিন বন্ধ করে রেখেছে ওকে। ওকে নরপশু নয়তো কি বলবো। তখনই কাবির রেগে যায়। এরপরে দেখা যাবে তখনই কর্ণ চ্যাটার্জি ফোন নিয়ে বলতে থাকে, কি হয়েছে আরাধ্যা, তুমি কাবিরকে কি বলছো যার কারণে কাবির এতটা রেগে যাচ্ছে? তখনই আরাধ্যা বলে, আচ্ছা আপনি কি জানেন না যে যখন হাজবেন্ড ওয়াইফ কথা বলে তার মাঝখানে শ্বশুরমশাইকে কথা বলতে হয় না? আপনি কেন কথা বলছেন? তখনই কাবির বলে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো আরাধ্যা, তুমি বুঝতে পারছো না যে তুমি কার সঙ্গে কথা বলছো? তখনই আরাধ্যা বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি যে আপনি কর্ণ চ্যাটার্জি, আমার শ্বশুর মশাই, আমি আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে কথা বলছি। এখন আপনি যদি নিজেকে কর্ণ চ্যাটার্জি মনে করেন তবে সেটা আপনার আপনার ব্যক্তিত্বর কথা, আমার তো কোনো রকম কোনো যায় আসে না। আমি কথা বলছি আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে, এটাই আমি জানি। এরপরে দেখা যাবে তখনই কর্ণ চ্যাটার্জি বলে, তুমি কি বলতে চাইছো? তোমার বোনকে তো ফিরিয়ে পেয়েছো, তবে এত কেন কথা বলছো তুমি? তখনই আরাধ্যা বলে, আমি আমি বুঝতে পারছি যে ওই হিংস্র পশুটার কাছে আপনারা গিয়েছেন, ওকে নিয়ে আপনারা এতটা দৌড়োদৌড়ি করছেন। এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, তোমার মধ্যে কিন্তু আমি তটিনী গাঙ্গুলির সুর খুঁজে পাচ্ছি, তটিনী গাঙ্গুলির কথা খুঁজে পাচ্ছি। এরপরে দেখা যাবে এদিকে পরশুরাম রিভলভার বের করে বলতে থাকে, এখানে থাকা একটি বুলেট খরচ হয়েছে, আরো বাকি আছে দুটো বুলেট, আর লোক আছে 3 জন, জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি ও সৌরভ। এখন দেখা যাক কার ভাগ্যে বুলেটটা পড়ে আর কার ভাগ্যে বুলেট ছাড়াই মৃত্যু লেখা আছে। এই বলে দেখা যাবে পরশুরাম রিভলভার তাক করলে তখনই শীতল বলে, কি বলছো এসব? তখনই পরশুরাম বলে, হ্যাঁ আমি বিজিতকে শুট করেছি। তখনই শীতল বলে, ও মরে গেছে না বেঁচে আছে? তখনই পরশুরাম বলে, মরেনি।